অ্যাট্রিবিউশনের 117 নম্বরের ক্লাস। কত? 117 নম্বরের ক্লাস। এর আগে কিন্তু এক থেকে 116 নম্বর ক্লাসটা কিন্তু আপলোড হয়ে গেছে আমাদের ইউটিউব চ্যানেলে। সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাসিক সিইসি, এই সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাসিক ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড হয়ে গেছে। তো চলো আজকে সর্বপ্রথম প্রশ্নটা আমরা দেখে নেব। আজকের যে প্রশ্নটা বলছে কি, স্ট্যান্ডার্ড থিকনেস অফ এক্সটার্নাল প্লাস্টারের স্ট্যান্ডার্ড থিকনেস কত? দেখো অনেকে বলে 19 mm, আবার আমরা অনেক সময় 20 mm কিন্তু ধরে থাকি, 19 থেকে 20 mm। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু একসঙ্গে কিন্তু এই 19 mm বা একসঙ্গে কিন্তু 20 mm কিন্তু করা হয় না। ঠিক আছে, একসঙ্গে কিন্তু করা হয় না, সেটাকে আমাদের দুটো কোটে কিন্তু ভাগ করতে হয়। কি দুটো কোটে দাদা? না দেখো, ফার্স্ট কোট আমরা দিয়ে থাকি এবং সেকেন্ড কোট দিয়ে থাকি। এই যে ফার্স্ট কোট যেটা দিই সেটা কত mm দিয়ে থাকি আমরা? না ফার্স্ট কোটটা আমরা যেটা দিই সেটা হচ্ছে 12 mm কিন্তু দিয়ে থাকি, এবং যেটা সেকেন্ড কোট আমরা দিই সেই সেকেন্ড কোটটা হচ্ছে 7 থেকে 8 mm কোট দেওয়া হয়। কিন্তু এখানে একটা প্রশ্ন, এই যে ফার্স্ট যে কোটটা আমরা দিই 12 mm, এই ফার্স্ট কোটটাকে আমরা কি কোট বলি? এটাকে আমরা আন্ডার কোট বলি। কি? আন্ডার কোট কিন্তু বলা হয়। এবং এই যে সেকেন্ড কোট যেটা আমরা দিই, মানে যে ফিনিশিং টাইমে যে কোটটা দেওয়া হয় 7 থেকে 8 mm, সেটাকে কি বলা হয়? না ফ্লোটিং কোট। কি? ফ্লোটিং কোট, সেটাকে বলা হয় কি? না ফ্লোটিং কোট বলা হয়। তাহলে বোঝা গেল স্ট্যান্ডার্ড থিকনেস অফ এক্সটার্নাল প্লাস্টারের স্ট্যান্ডার্ড থিকনেস কত। ঠিক আছে, আমরা 19 থেকে 20 mm, এবং কী ভাগে ফার্স্ট কোটে কত দেওয়া হয়, এই ফার্স্ট কোটে কত দেওয়া হয় সেটা কিন্তু আমি বলে দিলাম, সেকেন্ড কোটে কত দেওয়া হয় সেটাও বলে দিলাম, এবং এই যে ফার্স্ট কোটটাকে কি বলা হয়? আন্ডার কোট, সেকেন্ড কোটটাকে কি বলা হয় সেটাও আমি তোমাদেরকে কিন্তু আজকে এই পার্টে কিন্তু বলে দিলাম। ফ্লোটিং কোট হিসাবে কিন্তু এটা কিন্তু বলা হয়। ইন্টারভিউ প্রশ্ন এটা থেকে একটা কোশ্চেন তৈরি হতে পারে, আবার এই যে ফ্লোটিং কোট সেটা থেকে কিন্তু একটা প্রশ্ন কিন্তু হতে পারে। তাহলে এই যে 1 নম্বর প্রশ্ন থেকে আমরা 3টে প্রশ্ন পেলাম। কটা প্রশ্ন পেলাম? 3টে প্রশ্ন কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। ঠিক আছে, তো চলো এরপরে আমরা নেক্সট পার্টের দিকে যাব। নেক্সট প্রশ্নটা কি বলছে দেখো। নেক্সট প্রশ্ন বলছে যে হাফ ব্রিক তোমার, হ্যাঁ এটা এর আগে একটু আমি বলি। এই যে 2 নম্বর প্রশ্ন, এখানে কি বলছে লেখা রয়েছে দেখো, দুটো প্রশ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি। একটা কি হাফ ব্রিক ওয়ার্ক ওয়াল, আর একটা কি ফুল ব্রিক ওয়ার্ক ওয়াল। মানে কিছু বোঝা গেল না। এর মানে দেখো, বিলিং পারপাসের ক্ষেত্রে তুমি যদি ইন্টারভিউ দিতে চাও, তাহলে সেখানে হয়তো তোমাকে জিজ্ঞাসা করবে যে হাফ ব্রিক ওয়ার্ক তোমার ওয়ার্ক ওয়ালের ক্ষেত্রে মোড অফ মেজারমেন্ট বিলিং পারপাসের ক্ষেত্রে কি হয়। তাহলে এই যে হাফ ব্রিক ওয়ার্ক ওয়ালের ক্ষেত্রে যেটা হবে সেটা হবে মিটার স্কোয়ার, আর ফুল ব্রিক ওয়ার্ক ওয়ালের ক্ষেত্রে হবে কত? সেটা হচ্ছে কি MQ। এটা কিসের ক্ষেত্রে? না মোড অফ মেজারমেন্ট বিলিং পারপাসের ক্ষেত্রে কিন্তু আমরা মিটার স্কোয়ার হিসেবে ধরবো হাফ ব্রিক ওয়ার্কের ক্ষেত্রে, আর ফুল ব্রিক ওয়ার্কের ক্ষেত্রে MQ। তাহলে এখানটায় হাফ এবং ফুল বলতে কীরকম বোঝায়? এখানে হাফ বলতে কীরকম বোঝাবে? না তোমার 4 ইঞ্চি বা 5 ইঞ্চির এইভাবে আমরা যে ওয়ালটা দিয়ে থাকি সেটাকে আমরা হাফ ব্রিক ওয়াল কিন্তু আমরা বলে থাকি। ঠিক আছে, চলো এরপরে 3 নম্বরের দিকে যাব। 3 নম্বর বলছে দেখো, ওয়েট অফ কংক্রিট কিউবের ওয়েট কত? দেখো কংক্রিট কিউবের ওয়েট বের করতে গেলে আমাকে পিসিসির ইউনিট ওয়েট কিন্তু আমাকে জানতে হবে। কি জানতে হবে? সর্বপ্রথম যে পিসিসির ইউনিট ওয়েট পিসিসির ইউনিট ওয়েট আমরা কত জানি? 2400। এর আগে বহুবার বলেছি। এবং এই যে কংক্রিটের যে কিউবের ডাইমেনশন কত হয়? 150 ইন্টু 150 কি মিলিমিটার, তাই না? মানে এইভাবে আমি যদি একটা ব্রিক তোমাকে অঙ্কন করে দেখাই, তাহলে কি হয়? এটা হবে কত? 150, এটা হবে কত? 150, এটা কত হবে? 150, এবং এইটা কত হয়ে যাবে? 150। এবং ডেফিনেটলি সবগুলো কি না মিলিমিটার ইউনিট, তাই এখানেও কিন্তু আমি দিয়েছি মিলিমিটার। তাহলে এবারে আমাকে কি করতে হবে? না ভলিউম ক্যালকুলেশন করতে হবে। ভলিউম কি করে বের করব? ভলিউম দেখো 0.15 ইন্টু 0.15 ইন্টু 0.15,
তিনটে এইটাকে ক্যালকুলেশন করলে একটা আমরা ধরো ভ্যালু পাবো, এই যে ভ্যালুটা যে পাবো, এই যে ভ্যালুটা পাবো, যে অ্যান্সারটা পাবো, সেটা কিসে থাকবে না MQতে থাকবে। এই যে MQতে যেটা আসবে সেটার সঙ্গে আমাকে কি করতে হবে, এই যে PCCর যে ইউনিট ওয়েট রয়েছে 2400, এই 2400টাকে আমাকে মাল্টিপ্লাই করে দিতে হবে। মাল্টিপ্লাই করলে কত পাবো আমরা, এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আসবে কত 8.1 কেজি। এটা কি হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে ইউনিট ওয়েট অফ কংক্রিট কিউবের ওয়েট কত না, এখানটা আমরা কিন্তু লিখে দেবো 8.1 কেজি অ্যান্সার। বোঝা গেছে? তাহলে এখান থেকে কিন্তু আমরা এটা পেয়ে গেলাম অ্যান্সারটা। চলো এরপরে আমরা 4 নম্বর প্রশ্নের দিকে যাব। 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 4 নম্বর প্রশ্ন বলছে জোন অফ স্যান্ড ইউজ ফর কংক্রিট। ঠিক আছে, যখন মিক্স ডিজাইন আমরা করে থাকি তখন কিন্তু কংক্রিট পারপাসের ক্ষেত্রে যে স্যান্ডটা আমরা ইউজ করে থাকি অ্যাজ পার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড কি বলছে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড বলছে যে জোন নম্বর হচ্ছে আমাদের জোন নম্বর 2। এই জোন নম্বর 2 হচ্ছে আমাদের কংক্রিটের জন্য কিন্তু বেস্ট। কেননা এই কংক্রিটের জন্য আমরা যদি জোন নম্বর 2 যদি আমরা ইউজ করি তাহলে সেটা কী হবে, স্ট্রেংথ আমাদেরকে বেশি দিয়ে থাকে। এখানটা লিখে দিচ্ছি যে স্ট্রেংথ খুব ভালোভাবে কিন্তু দিয়ে থাকে। ঠিক আছে, চলো এরপরে 5 নম্বর কি বলছে, ফ্যাক্টর ইউজ টু কনভার্ট মিটার টু ফিট। মিটার থেকে ফিটে কনভার্ট করার জন্য যে ফ্যাক্টরটা আমরা ইউজ করে থাকি সেই ফ্যাক্টরটা কত, সেটা হচ্ছে কত না 3.28। মিটার থেকে ফিটে যদি কনভার্ট করতে হয় 3.28 এই ফ্যাক্টরটা যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে কাজ। ঠিক আছে, চলো এরপরে নেক্সট প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে ইফেক্টিভ ডেপথ অফ বিমের ইফেক্টিভ ডেপথ সম্পর্কে। ঠিক আছে, আমার কাছে একটা স্ক্রিনশট রয়েছে, সেই স্ক্রিনশটটা আমি তোমাকে দেখাবো একটু পরে। তার আগে আমি তোমাদেরকে বলি যে দেখো এইরকমভাবে আমাদের তো সেকশনটা থাকে, এইভাবে আমাদের সেকশন থাকে এবং বিমের সেকশন, এবং নিচে ধরো আমার এইখানটায় কিন্তু এইভাবে ধরো 3টে বার রয়েছে। তার এই যে বিমটা রয়েছে এর টোটাল ডেপথ কোনটা আমি বলবো, এইটা হয়ে যাচ্ছে কি আমাদের টোটাল ডেপথ, মানে এই সারফেস থেকে এই সারফেস এটা হয়ে যাচ্ছে কি আমাদের না টোটাল ডেপথ, তাই তো টোটাল ডেপথ। তাহলে এই ডেপথটাকে আমরা কি বলবো, এই যে বারের সেন্টার এবং এর সারফেস, এই ডেপথটাকে আমরা কি বলবো, এই ডেপথটাকে আমরা বলবো কি ইফেক্টিভ ডেপথ। এবং এর যে ডেফিনেশনটা তুমি পাবে কোথায় বলো তো, তুমি আইএস কোড 456/2000 যাবে এবং সেখানে তুমি পেজ নম্বর মনে হচ্ছে 36 এবং ক্লোজ নম্বর হচ্ছে তোমার 23 নম্বর ক্লোজে গেলে কিন্তু এটা সম্পর্কে তুমি আরও বিস্তারিত কিন্তু পাবে। দেখো ওখানটায় কি বলছে আমি একবার তোমাকে দেখাবো। আমি এখানটায় PDF আমার একটা ওখান থেকে আইএস কোড থেকে আমি স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম। দাঁড়াও দেখি স্ক্রিনশটটা আছে কিনা, যদি থাকে আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি অন স্পট। এই যে দেখো এটা কি বলছে দেখো। আচ্ছা আমি একটা নতুন পেজ নিয়ে নিই, দিয়ে এটাকে করলে তাহলে এই PDFটাও কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো। এটা আমি গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। ঠিক আছে, মানে গ্রুপে দিয়ে দেবো এবং ইউটিউব কমিউনিটিতেও আমি কিন্তু দিয়ে দেবো। দেখো ওটা কি বলছে ইফেক্টিভ ডেপথ। দেখো 23 নম্বর ক্লাস এবং পেজ নম্বর আমি কত বললাম, পেজ নম্বর 36, ইন্ডিয়ান আইএস কোড 456/2000। দেখো কি বলছে, ইফেক্টিভ ডেপথ অফ এ বিম ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার অফ দ্য এরিয়া অফ টেনশন রেনফোর্সমেন্ট অ্যান্ড দ্য maximum compensable, excluding the thickness of finishing material not placed monolithically with the member and the thickness of any concrete provided to allow for wear. This will not apply to depth beam. বোঝা গেল তাহলে ইফেক্টিভ ডেপথের সম্পর্কে, যেটা আমি তোমাকে এখানটায় ডায়াগ্রাম এঁকে বোঝালাম সেটাই কিন্তু বলছে। এখানে কি বলছে, ইফেক্টিভ ডেপথ বলতে কি না তোমার এই সেন্টার থেকে এই সেন্টারটা না, ও বলছে এই যে বাইরের যে থাকছে যে টেনশন মেম্বারগুলো যে থাকছে তার এই যে সেন্টার, তার সেন্টার থেকে এর সারফেস, সেটাকে কি বলা হচ্ছে ইফেক্টিভ ডেপথ। বোঝা গেছে? তাহলে বন্ধুরা এই ছিল আজকের আমাদের সেশন।
তো সেশনটা এই ক্লাসটা কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে তোমাদেরকে কী করতে হবে না সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটাকে ডেফিনেটলি লাইক করতে হবে, আর বন্ধুবান্ধবের সাথে কী করতে হবে শেয়ার করতে হবে। এই ছিল আজকে আমাদের ক্লাসটা যদি ভালো লেগে থাকো শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে থাকো, ঠিক আছে। এবং সাইডে যে বেল আইকনটা থাকে এই বেল আইকনটাকেও ক্লিক করে রাখো। কেন বেল আইকনটা ক্লিক করে রেখে অলে গিয়ে ক্লিক করে দাও, তাহলে যখন আমি সর্বপ্রথম ভিডিওটা আপলোড করবো সর্বপ্রথম তোমাদের কাছে গিয়ে নোটিফিকেশন পৌঁছাবে। তো চলো আজকে এখানটা শেষ করছি, নেক্সট পার্ট আবার দেখা হবে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ, চলো বাই।